সদ্য বিবাহিত বউকে নিয়ে শিকদার বাড়ির গেইটে গাড়ি দাঁড় করাই ইলহাম শিকদার। সুবিশাল পরিচিত, ঘৃণিত বাড়িটির দিকে তাকিয়ে চমকে উঠল নববধূ মিহিতা মাহমুদ। উহু, এখন তো আর মিহিতা মাহমুদ নয়, মিহিতা ইলহাম শিকদার হয়ে গেছে। সে বিস্মিত কণ্ঠ যেন জড়িয়ে আসছে, চোখের ভ্রম নয় তো? তবুও জিজ্ঞেস করে, আমরা এখানে কেন? এটা তো শিকদার বাড়ি। কণ্ঠে দৃঢ়তা, উত্তরের আশার তাকিয়ে আছে স্বামী নামক পুরুষটির পানে। ইলহাম রহস্যময় হাসে। সেই হাসি দেখে মিহিতা আরও অবাক হয়। একবার পুরুষটির দিকে তাকায়, আরেকবার তাকায় শিকদার বাড়ির দিকে। ও যেন কিছুতেই হিসেব মিলাতে পারছে না। ইলহাম গা ছাড়া ভাব নিয়ে গাড়ি থেকে নেমে এলো। বামপাশের দরজা খুলে হাত বাড়িয়ে দেয় মিহিতাকে বাহির হয়ে আসার জন্য। কিন্তু মিহিতা এখনো অবাক নয়নে শিকদার বাড়ির দিকে তাকিয়ে আছে। কিছুতে বিস্ময় কাটছে না, মন ছটপট করছে উত্তর জানার জন্য। মনে হচ্ছে অবাস্তব কিছু দেখছে। নিজের চোখকে সে বিশ্বাস করতে পারছে না। অবিশ্বাস্য মনে করে দুই হাত দিয়ে দুই চোখ ঘষে। সেটা দেখে ইলহাম শিকদার অট্ট হাসিতে মেতে উঠে। মিহিতার হাত টান দিয়ে নিজের কাছে নিয়ে আসে। কানের কাছে মুখ নিয়ে গিয়ে ধীর কণ্ঠে বলে, বেইবি, তুমি যা দেখছো তা স্বপ্ন নয়। এটা অসম্ভব সুন্দর বাস্তব। তুমি শিকদার বাড়ির সামনে দাঁড়িয়ে আছো, তাও আবার শিকদার বাড়ির ছোট ছেলে ইলহাম শিকদারের বউ হিসাবে। ইলহামের কথা শোনা মাত্র মিহিতা আরেক দফা চমকে উঠল। মনে হলো মাথায় বাজ পড়ার মতো ভয়ঙ্কর কিছু শুনল। এ যে অবিশ্বাস্যকর ব্যাপার। না, এটা হতে পারে না। মিহিতা মেনে নিতে পারছে না। মাথায় নিউরন কাজ করা বন্ধ করে দিয়েছে। এ যে কষ্টসাধ্য ব্যাপার। দু কদম পিছিয়ে গেল মিহিতা। ইলহাম পৈশাচিক হেসে চলেছে। তাকে দেখে মনে হচ্ছে মিহিতাকে এমনভাবেই দেখতে চেয়েছিল, আজ তা পূর্ণ হল। মিহিতা নির্বাক হয়ে চেয়ে আছে। চোখ দিয়ে কয়েক ফোঁটা নোনা জল গড়িয়ে পড়ল। সামনে দাঁড়িয়ে থাকা প্রেমিক স্বামী নামক পুরুষটির দিকে ঘৃণার দৃষ্টিতে তাকালো। চোখের পানি মুছে মিহিতা ইলহামের নিকটে গেল। বিয়ের জন্য পরিহিত গোল্ডেন কালারের শেরওয়ানির কলার চেপে ধরল। কান্নাভেজা কণ্ঠে জানতে চাইল, আপনি কেন এত বড় প্রতারণা করলেন আমার সাথে? কি দোষ ছিল আমার? কেন ভালোবাসার অভিনয় করে ঠকালেন আমায়? আমি তো সত্যি ভালোবাসতে চেয়েছিলাম, তবে কেন ঠকিয়ে বিয়ে করলেন? কি শত্রুতা আপনার সাথে? কেন এই শিকদার বাড়ির বউ হতে হলো? আমি ঘৃণা করি এই বাড়ি এবং এই বাড়ির প্রতিটি মানুষকে। এই বাড়ির মানুষের জন্য কেউ পরিবার হারিয়েছে, কেউ হারিয়েছে বেঁচে থাকার সম্বল। শিকদার বাড়ির মানুষের রক্তে পশুত্বের স্বভাব। এই বাড়িতে মানুষ নয়, জানোয়ারের বাস, সেটা ছোট থেকে শুনে আসছি। তার প্রমাণ হিসাবে চোখের সামনে বিধবা পোশাকে ছোট থেকে দেখে আসছি একজনকে। বাবা ছাড়া মানুষ হতে দেখেছি ছোট মেয়েটাকে। সেই নরক শিকদার বাড়িতে কেন আমাকে আনলেন? জবাব দিন। মিহিতা কান্নায় ভেঙে পড়ে চিল্লিয়ে জিজ্ঞেস করল। ইলহাম ঝটকা দিয়ে মিহিতার হাত থেকে নিজের শেরওয়ানির কলার ছাড়িয়ে নেয়। এতে দু কদম পিছয়ে যায় মিহিতা। ইলহাম দুহাতে ঝেড়ে কলারটা ঠিক করে। ধীরে ধীরে নববধূর দিকে তাকায়, শয়তানি হাসি মুখে রেখে বলে, বেইবি কুল, এত উত্তেজিত হচ্ছ কেন? শুনেছি মনির মাহমুদ খুবই ঠান্ডা মাথার মানুষ, তাহলে তার মেয়ে হয়ে এত গরম কেন? ওহো, আমি তো ভুলে গেছিলাম। মিহিতা মাহমুদের তেজ আগুনের চেয়েও প্রখর। কিন্তু দুঃখ একটাই, ইলহাম রহমান নামক ইলহাম শিকদারের মিথ্যা প্রেমের ফাঁদে পা দিয়ে নিজের সবচেয়ে বড় ভুল করল, কিন্তু টের পেলে না। ইসস, আমার তোমার জন্য কষ্ট লাগছে। কথাটা বলে ইলহাম মিথ্যা কষ্টের অভিনয় করে, মুখের ভঙ্গি কান্নার মতো শব্দ করে। মিহিতা এখনো চেয়ে আছে সামনে দাঁড়িয়ে থাকা বহুরূপী নামক ইলহাম শিকদারের দিকে, যাকে এতদিন ইলহাম রহমান নামে চিনত, যে পেশায় একজন বিজনেসম্যান। রহমান গ্রুপ এন্ড ইন্ডাস্ট্রিজের সাথে মাহমুদ গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের একটা ডিল হয়, সেখানে পরিচয় হয় ওদের দুজনের। মিহিতা মাহমুদ যে কিনা ছেলেদের থেকে দূরে থাকত, বাবার বিজনেস দেখতে দেখতে বিয়ের কথা ভাবেনি। সে মেয়েটা ইলহাম নামক বহুরূপী পুরুষের প্রেমে পড়ে গেল। ভালো মানুষই সেজে মিথ্যা ভালোবাসা, কেয়ার দেখিয়ে বিয়ে করে আনলো কোন মতলবে? জীবনের সবচেয়ে খারাপ মানুষ যাদের জেনে এসেছি, সেই শিকদার বাড়িতে বউ হয়ে আসতে হলো। এই দিন দেখার আগে মৃত্যু হলেও ভালো হতো। কি ভাবছো বিবিজি? এটাই ভাবছো তো? জীবনের সবচেয়ে অপছন্দের শিকদার বাড়িতে বউ হয়ে আসলে জীবনে কি এমন পাপ করেছিলাম তাই এমন হলো? তাহলে শোনো, তোমার পাপ একটাই, তুমি আমার বড় ভাই অমিত শিকদারকে ভরা লোকসভায় অপমান করেছো। যে ট্রেন্ডার শিকদার গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের হওয়ার কথা, সেই ট্রেন্ডার নিজের করে নিয়েছো। আমার বাবা আমজাদ শিকদারকে তোমার বাবা মনির মাহমুদ লোকসম্মুখে প্রতারক, তারা চিহ্ন নি বলে আখ্যায়িত করেছে। এসব আমি কি করে মেনে নিতাম? আচ্ছা, ধামাক্কা হিসাবে এখন যদি তোমার বাবাকে আমার আসল পরিচয়টা জানানো হয় কেমন হবে?
আমার বড় দুঃখ হচ্ছে মনির মাহমুদের জামাই তাদের জাতশত্রু অজিত শিকদারের ছেলে ইলহাম শিকদার। এই ধামাকা নিউজ কি সহ্য করতে পারবেন আমার শ্বশুর মশাই? আর রইল আহির মাহমুদ। শালা বাবু আমারে প্রচুর সন্দেহ করত। আমার পিছনে খোঁজও লাগিয়েছিল কিন্তু সন্ধান করতে পারেনি কারণ এই ইলহাম শিকদারের বুদ্ধির কাছে সবাই নগণ্য। কথাগুলো বলে আবার অট্রহাসিতে ফেটে পড়ে ইলহাম। মিহিতা এগিয়ে আসে, মুখে রক্তিম আভা, চোখ আগুনের মতো লাল, মনে হচ্ছে অগ্নিকাণ্ড ঘটবে। ইলহামের কলার ধরতে চাইলেও এবার ব্যর্থ হয়। মিহিতার হাত কলার অবধি পৌঁছনোর আগেই ইলহাম সে হাত ধরে ফেলে। হাতটি মুচড়ে পিঠের দিকে হাত ধরে, যার কারণে প্রচণ্ড ব্যথায় কাতরিয়ে ওঠে। মুখ দিয়ে ব্যথাতুর শব্দ করে ওঠে মিহিতা। সেটা দেখে ইলহাম পৈশাচিক শান্তি পায় এবং দাঁতে দাঁত চেপে বলে, বউ মাইয়া মানুষের এত তেজ ভালো না। এই ইলহাম শিকদারের কলার ধরার সাহস কেউ করে না। সেখানে তুমি প্রথমবার ভুল করে ধরছিলে বলে ছেড়ে দিয়েছিলাম। যতই হোক ভালোবাসার বউ বলে কথা। হাস্যরসের কথা শেষ করে সিরিয়াস মুডে আসে। বলে, কিন্তু তাই বলে আবার এই সাহস দেখাবে ভুলেও ভেবো না। জানো তো শিকদার বাড়ির ছেলেরা কেমন? আর এই ইলহাম শিকদার কি করতে পারে তা দেখবে। এখন থেকে তোমার জীবনের নরক যন্ত্রণা শুরু হবে। মিহিতা হাত ঘুরিয়ে ইলহামের পেটে কনুই দিয়ে আঘাত করে। পেটে আঘাত পেতেই মিহিতাকে ছেড়ে দেয়। পেটে হাত দিয়ে আইচ শব্দ করে। এবার মিহিতা হেসে বলে, ইসস কি হলো ইলহাম শিকদার, এটুকুতে ব্যথা পেলে চলবে? মাইয়া মানুষ বলে ফুটবল ভেবো না। আমি ক্যারাটে জানি, নিজেকে রক্ষার জন্য সব পদ্ধতি জানা আছে। আর কি বললেন, নরক যন্ত্রণা? সেটাকে কাকে দিবে তা সময়ের সাথে বুঝতে পারবেন। আমাকে ঠকিয়ে আপনি ভুল করলেন। আমাকে বিয়ে করা আপনার জীবনের সবচেয়ে বড় কাল হবে। জানেন তো, যে ভালোবাসতে পারে, সে ঘৃণা করে শেষ করতেও জানে। সে দেখা যাবে। এখন ভেরতে চলো। শিকদার বাড়ির সকলে তাদের গুণী, তেজাল বৌমার জন্য অপেক্ষা করছে। কথাটা বলেই মিহিতার হাত ধরে টেনে নিয়ে যাচ্ছে। মিহিতা হাত ছাড়াতে চাচ্ছে কিন্তু পারছে না। জোরে যাওয়ার জন্য মিহিতা পা মেলাতে গিয়ে পড়ে যেতে চাইছে। হাতটা জোরে ধরার জন্য ব্যথা করছে। ইলহাম সোজা শিকদার বাড়ির মেইন দরজার সামনে এনে মিহিতাকে জোরে ছেড়ে দেয়। ধাক্কা সামাল করতে না পেরে শিকদার বাড়ির ভিতরের দিকে দরজার সামনে ছিকটে পড়ে মিহিতা। ইসস মা বলে চিৎকার করে ওঠে মিহিতা। চিৎকার শুনে বোধ হয় একটা মেয়ে দৌড়ে আসে। মিহিতাকে তুলতে যায় কিন্তু ইলহাম মাঝপথে রুগ্ন কণ্ঠে বলে, ওখানে থেমে যায় ঈশিতা। ঈশিতা থমকে যায়। ভয়ার্ত চোখে তাকায় ভাইয়ের দিকে। ভাইয়ের কথা ফেলার মতো সাধ্য ওর নেই। কারণ প্রচণ্ড ভয় পায় ইলহামকে। যার কারণে ওর কথার অবাধ্য হওয়ার চিন্তাও করে না। ইলহাম আবারও বলতে নেয়, ওকে তুলতে হবে না। মিহিতা মাহমুদের অনেক তেজ, আগুনের চেয়েও প্রখর, সূর্যের মতো তার আলোক শিখা। সে নিজে উঠুক, নিজের তেজ কাজে লাগাক, তুই বরং খাবার রেডি কর। আমি ফ্রেশ হয়ে আসছি। মিহিতাকে ফেলে চলে রেখে চলে যায়, এক ফিরে তাকায় না। রুমে ঢোকার আগে পিছিয়ে এসে আবার বলে, বাবা, মা, চাচা, চাচি, ভাই, ভাবি, কাউকে এই বিষয়ে কিছু বলার দরকার নেই। কালকে এমনিতেই জানতে পারবে। কথাগুলো বলে উপরের রুমে চলে যায়। ইলহাম রুমে যেতেই ঈশিতা আবার দৌড়ে আসে। ইলহাম আবার বাহির হচ্ছে কিনা তা মাথা উঁচিয়ে দেখে। না, নেই। তখনই এসে মিহিতাকে মেঝে থেকে ওঠায়। ওর কপাল ফেটে রক্ত ঝরছে, সেদিকে তার খেয়াল নেই। সে তাকিয়ে আছে সামনের মেয়েটার দিকে। তারপর নজর বুলোয় পুরো শিকদার বাড়িতে। পুরো বাড়ি জাঁকজমকপূর্ণ আসবাব দিয়ে সাজানো গুছানো। দেখলে মনে হবে যেন আগেকার দিনের জমিদার বাড়ির চেয়েও বেশি জাঁকজমক, অভিজাতপূর্ণ। কিন্তু আগেকার যুগের জমিদার বাড়ি আর এখানের পার্থক্য একটাই, সেখানে জমিদার আর এখানে থাকে জানোয়ার। যাদের মন, মানবিকতা বলে কিছু নেই। তারা শুধু জানে নিজেদের উপরে উঠাতে, মানুষের প্রাণ নিতে। ইসস কতখানি স্থান কেটে গেছে, ওষুধ লাগাতে হবে। দাঁড়াও, আমি ওষুধ নিয়ে আসছি। ঈশিতা উঠতে নিলে মিহিতার কথায় পা থেমে যায়। আমি তো জানতাম শিকদার বাড়ির মানুষ শুধু রক্ত ঝরাতে জানে, আর তা দেখলাম ও। তাহলে তুমি ওষুধ লাগাতে আসছো কেন? তুমি কে? তোমার শরীরে কি শিকদার বাড়ির রক্ত নেই? নাকি তুমি এ বাড়ির কেউ নও? ঈশিতা চুপ করে আছে, কি বা বলার আছে। দাদা, বাবা, চাচা, ভাইদের ছোট থেকে দেখে আসছে দাম্ভিকতার সাথে চলতে। মানবিকতা তাদের কাছে বর্জনীয় শব্দ। তখনই উপর থেকে ইলহাম নামতে নামতে বলে, তেজের আগুনে ঝলসে দেওয়ার মতো কথা এখনো বন্ধ হয়নি? বাহ, তারিফ করতে হয়, মিহিতা মাহমুদের তেজের জোর আছে। মিহিতা ঘৃণায় ইলহামের দিক থেকে দৃষ্টি সরিয়ে নেয়। ইলহাম ঈশিতার সামনে গিয়ে দাঁড়ায়। ঈশিতা একটু ভয় পায়। মনে মনে ভাবে যদি রাগ দেখায়, কিন্তু না, ইলহাম তা না করে বলল, শিকদার বাড়ি মেয়েদের এত নরম মনের হলে চলবে না।
নিজেকে কঠোর বানাতে হবে, নয়তো মিহিতা মাহমুদের মতো আরও অনেকে প্রশ্ন তুলতে পারে, সত্যি তোর শরীরের শিকদার বাড়ির রক্ত বইছে কিনা? তুই শিকদার বাড়ির মেয়ে কিনা তা নিয়ে সন্দেহ করবে। ঈশিতা মাথা নিচু করে রয়। এখনো সে ছোট, ও তো কিছু বুঝে না। সবে ইন্টার ফার্স্ট ইয়ারে পড়ে, বয়স 17। সে ভীষণ নরম মনের, বাবা, চাচা কিংবা ভাইদের মতো কঠোরভাবে কথা বলতে পারে না, চলতে পারে না। আমি ফ্রেশ হয়ে এসেছি, তোকে বলেছিলাম খাবার রেডি করতে, কিন্তু তুই তা না করে যাকে তাকে ওঠাতে গেছিস কেন? রাস্তার পাশে শত্রু থাকলেও ওঠাতে যাবি নিশ্চয়ই। এত নারকেলের শ্বাসের মতো নরম হলে হবে না। শিকদার বাড়ির ঐতিহ্য ধরে রাখতে নারকেলের খোলসের মতো শক্ত হবে। কথাগুলো মিহিতার দিকে তাকিয়ে বলল। ও বুঝতে পারল ওকে মিন করে বলছে। রাগে মিহিতার শরীর জ্বলছে, ইচ্ছে করছে সবকিছু শেষ করে ফেলি। ঈশিতা ভয়ে ভয়ে ডাইনিং টেবিলে যায়। মা মমতা শিকদারের রান্না করে রেখে যাওয়া খাবারগুলো ওভেনে গরম করতে দেয়। ইলহাম এসে মিহিতার সামনে দাঁড়িয়ে উপরে আঙ্গুল দেখিয়ে বলে, সোজা উপরে ওঠে, একটা রুম পাবে, তারপরের রুমটা আমার। ওই রুম গিয়ে থাকো, আর পরবর্তী ধামাক্কার জন্য রেডি হও পেয়ারি বিবিজান। মিহিতা নিশ্চুপ নির্বিকার সেখানে দাঁড়িয়ে আছে। চোখ দিয়ে কয়েক ফোঁটা নোনা জল গড়িয়ে পড়ল আবারও। নিজেকে যতই স্ট্রং রাখুক, ভিতরে তার তোলপাড় চলছে। সে কি করে মানুষ চিনতে ভুল করল? কি করে ভুল মানুষকে ভালোবাসল? ওর ইচ্ছে করছে চিৎকার করে কাঁদতে, কিন্তু না। মিহিতা চোখের জল মুছে নেয় বেনারসির শাড়ির আঁচলে। ভাগ্যের কি নির্মম পরিহাস! যে আঁচলে সুখ বাঁধার কথা ছিল, সে আঁচলে আজ দুঃখের জল মুছতে হচ্ছে। আবার সেই বহুরূপী মানুষটার দিকে চেয়ে বলল, না জেনে ভুল মানুষকে ভালোবাসা মানে কাটার মুকুটকে ফুল ভেবে আঁকড়ে ধরা, আর ধীরে ধীরে রক্তাক্ত হওয়া। চোখের জল মুছে নিয়েছে। চোখ বন্ধ করে নিজেকে শক্ত করার চেষ্টা করল। চোখ খুলে জ্বলন্ত আগুনের মতো তেজ নিয়ে বলল, যে হৃদয় থেকে ভালোবাসার ফুল ঝরেছে, সে হৃদয় থেকে এবার জ্বলন্ত আগুন ঝরবে, আর সেই আগুনে জ্বলে পুড়ে ঝাড়খাড় হয়ে যাবে ইলহাম শিকদার। আজরিনা বেগম মাইগ্রেনের সমস্যায় ভুক্তভোগী দীর্ঘদিন যাবৎ। ওষুধ খেয়ে ঘুমানোর চেষ্টা করছে, কিন্তু কিছুতেই ঘুম আসতে না। কেন জানি মন কু গাইছে। একে মাইগ্রেশন, তারপর মেয়ের বিদায়, মায়ের মন ব্যথিত, বারবার মিহিতার কথা মনে পড়ছে। অন্যদিন হলে মাথার কাছে বসে থাকত, মায়ের সেবা করত, ওষুধ খাওয়ানোর জন্য বকা দিত, সেসব মনে করছেন। ঘুম আসছে এপাশ ওপাশ করতে করতে, টের পেত পাশে শুয়ে থাকা মনির মাহমুদ। স্ত্রী অবস্থা বুঝতে পারলেন, তারও যে একই অবস্থা। তিনি নির্বিকার কণ্ঠে শুধালেন, মেয়ের কথা মনে পড়ছে তাই না? আরজিনা বেগম স্বামীর দিকে তাকালেন। টলমল নয়নে মাথা ঝাঁকালো। মনির মাহমুদ স্ত্রীকে সান্ত্বনা দিয়ে বলেন, দেখো মিহিতা অনেক সুখী হবে। তারেক রহমান এবং উনার ছেলে আমাদের জামাই খুবই ভালো। মিহিতাকেও ভালো রাখবে, তুমি টেনশন করিও না, ঘুমাও। বিয়েটা তেমন জাঁকজমক করে হয়নি, এক প্রকার কোনো আচার পালন করেননি, শুধু বিয়ে পড়ানো হয়েছিল। ইলহামের কালকে ফ্লাইট আছে, আসতে আসতে 6 মাস কিংবা বছর লাগতে পারে। এই জন্য তাড়াহুড়ো করে বিয়ে দেওয়া। বিয়েতে তারেক রহমান আর উনার স্ত্রী উপস্থিত ছিলেন, আর বাহিরের কেউই না। আহির কয়েকবার মিহিতার ফোনে কল দিয়েছে, কিন্তু কল ঢুকছে না। অনেকবার ট্রাই করার পর কল লাগালো ইলহামের ফোনে। কল রিং হলেও সে ধরে না। হয়তো ফোন কাছে নেই, আরও অনেক কিছু ভেবে আর কল দিল না। সে মূলত কল দিচ্ছিল তারা বাসায় পৌঁছেছে কিনা শুনতে। আহির মিহিতার চেয়ে 4 বছরের ছোট। সে এবার অনার্স দ্বিতীয় বর্ষে পড়ছে। মিহিতার অনার্স কমপ্লিট হয়েছে, তারপর বাবার অফিসে বসেছে এইবার। আহিরও মাঝে মধ্যে হেল্প করে, সাথে বাবা তো আছেই। অপেক্ষাকৃত সময় যেন কাটতে চায় না। মিহিতা অপেক্ষা করছে ইলহামের জন্য। এখনো কিছু কথা জানার বাকি। ঈশিতা মিহিতাকে ইলহামের রুমে দিতে এলো। ইলহাম নিচে খাবার খাচ্ছে। ঈশিতা মিহিতাকে রেখে চলে আসছিল, তখন মিহিতা পিছু ডাকে, তুমি কোথায় যাচ্ছ? ঈশিতা দাঁড়িয়ে যায়, পিছনে ঘুরে উত্তর দেয়, আমি রুমে যাচ্ছি, ভাইয়া এখনই এসে পড়বে। তোমার ভাই আমাকে ঠকিয়ে বিয়ে করেছে, তুমি জানো? মিহিতার কথায় ক্ষোভের ঝংকার ছিল। ঈশিতা চুপ রয়, একটু পর মাথা ঝাঁকিয়ে না বুঝানোর চেষ্টা করল, যার অর্থ সে জানে না, তবে অল্প কিছু বুঝতে পারছে। আমাকে অন্য রুমে থাকার ব্যবস্থা করে দেও, না হয় তোমার সাথে নিয়ে যাও। মিহিতা, কিন্তু ভাইয়া। ঈশিতার কথা শেষ হওয়ার আগে ইলহামের আগমন হয়। মুখে তার চমৎকার হাসি, হাতে রয়েছে তার প্রিয় খরগস, যার নাম পিকু। ওকে নিয়ে আদর করছে, মাথায় হাত বলিয়ে দিচ্ছে। মিহিতা সেদিকে চেয়ে তাচ্ছিল্যে মনে মনে বলে, যাদের মানুষের প্রতি দয়া মায়া নেই, সে আবার একটা জন্তুর উপর ভালোবাসা ঢালছে। এ বড়ই হাস্যকর ব্যাপার। ইলহাম এবার মিহিতার দিকে তাকায়, তারপর পিকুকে ঈশিতার হাতে দেয়। ইশারায় ঈশিতাকে চলে যেতে বলে। ঈশিতা একবার মিহিতার দিকে তাকিয়ে পা বাড়ায় নিজের রুমে।
এখানে থাকার সাধ্য তার নেই, মেয়েটাকে দেখে মায়া হলেও কিছু করার নেই। ঈশিতা যেতেই ইলহাম তড়িৎ বেগে দরজার কাছ থেকে রুমের ভিতরে আসলো। মিহিতার কাছে এসে মুখোমুখি দাঁড়ালো। আবারও মুখে সেই অদ্ভুত হাসি দিয়ে বলল, কি বলছিলে ঈশিতাকে? ও হ্যাঁ, আজ আমাদের বাসর অথচ তুমি অন্য রুমে যেতে চাচ্ছ। দিস ইজ নট ফেয়ার তেজস্বী। ভালোবেসে বিয়ে করলাম অথচ ভালোবাসবো না? বাসর করব না, তা কি করে হয়? ইলহাম মিহিতার কানের ঝুমকেতে আঙ্গুল দিয়ে টুকা দিতে দিতে কথাগুলো বলে। মিহিতা ইলহামের হাত ঝটকা দিয়ে সরিয়ে দেয়। দাঁতে দাঁত পিষে তেজি কণ্ঠে বলে, ভালোবাসা মাই ফুট। আপনার ওই মুখে ভালোবাসার কথা মানায় না। ভালোবাসার মানে জানেন আপনি? আপনারা জানেন তো শুধু নোংরামি, তারা চিহ্ন ন খারাপি, ঐতিহ্য আর ক্ষমতার দাপট দেখাতে। ইলহামের রাগ অপ্রতিরোধ্য হয়ে উঠল। তার চোয়াল শক্ত হয়ে এলো। ঝট করে মিহিতার বাম হাত মুছড়ে ধরে ফেলে দেয় বেডে উপর। সে নিজে তার দিকে ঝুঁকে পড় বলে, নোংরামির কি দেখলে? নোংরামি করি বললে যখন, তাহলে তোমার সাথে করে দেখাই। ও সরি, নোংরামি হবে কেন, তুমি তো বৈধ স্ত্রী। সেই হিসাবে পবিত্র। মিহিতা চোখ মুখ খিচে আছে। ইলহাম মিহিতার দিকে এগিয়ে যাচ্ছে। শাড়ির আঁচলে টান অনুভব করতে মিহিতা চোখ খোলে। ইলহাম শটান করে মিহিতার কোমরের কাছে শাড়ির গোছে গুজে রাখা ছুরিটা বাহির করে। মিহিতা ব্যথায় চোখ খিচে নেয়। ছড়িতে সেখান তারা চিহ্ন তো লেগে আছে। ইলহাম ছুরিটা সামনে ধরে। মিহিতার চোখে চোখ রেখে বলে, কি হলো তেজস্বী কন্যা, ছুরির আঘাত করতে এসে নিজেই আহত হলে? কি সাহস তোমার, মানতেই হবে। বাসর ঘরে ভালোবাসার বদলে স্বামীকে তারা চিহ্ন ন করতে ছুরি আনছ? বিয়ের প্রথম রাতে বিধবা হতে চাও? মিহিতার শরীর রাগে ঘৃণায় রি রি করছে। ইলহামের মুখ দেখলেই নিজের প্রতিও রাগ উঠেছে। ঘণ্টা কয়েক আগে যাকে ভালোবেসে মেনে নিয়েছিল, সুখের সংসার গড়ার আশায় পবিত্র বন্ধনে আবদ্ধ হল, এখন তাকে ঘৃণা করতেও বাধছে না। এত খারাপ মানুষ কিভাবে হতে পারে, এটাই সে ভেবে পাচ্ছে না। অবশ্য যার বংশীয় পরম্পরার রক্তে অমনস্তের ছোঁয়া আছে তারও থাকবে, এটাই স্বাভাবিক। তবে সে মানুষ চিনতে ভুল করল কিভাবে? ইলহাম এক টানে মিহিতাকে টেনে দাঁড় করাই। মিহিতার কোমরের কাটা জায়গায় জোরে চেপে ধরে। আকস্মিক ঘটনা এবং ব্যথার চোখ বন্ধ করে নেয়। ছাড়াতে চাইলেও পারে না। মিহিতার ব্যথায় ইলহাম উন্মাদের মতো হাসতে থাকে। আর বলে, ইলহাম শিকদারকে মারা এত সহজ না। সে তোমার মতো শত জনকে শেষ করতে পারে। পরিস্থিতি দেখলে বুঝতে পারে কি চলছে আশেপাশে। বাতাসের বেগ দেখলেও বুঝতে পারে শত্রুর আবির্ভাব আছে। মিহিতা চাপা ব্যথাতুর কণ্ঠে জোর এনে বলে, এর চেয়ে বড় আঘাত আমি আপনাকে দিব। এই ছুরি দিয়ে একদিন আপনাকে শেষ করব। আজ তার প্রমাণ দিব বলেই ইলহামের হাত থেকে ছুরিটা নেয়। ছুরি দিয়ে ইলহামের হাতে দেয় এক টান। অঝরে তারা চিহ্ন তো ঝরতে আছে। ইলহাম 1 মিনিট চোখ বন্ধ করে রইল। তারপর চোখ খুলে একবার হাতের দিকে তাকায়। ব্যথাকে অগ্রাহ্য করে হেসে বলল, এই আঘাত আমাকে কাবু করতে পারবে না। তোমার মতো মেয়ে মানুষের শরীর আমার নয়। এই ইলহাম শিকদার বুলেটের আঘাত কেউ ভয় পায় না। সেখানে ছুরি নেহাতি পিঁপড়ার ন্যায়। হঠাৎ শান্ত থেকে হিংস্র রূপ ধারণ করে। মিহিতাকে উদ্দেশ্য করে বলল, আমাকে ছুরির আঘাত করার সাহস কি করে পেলে? আমার ভালো রূপ দেখেছ কিন্তু খারাপ রূপ দেখনি। সব কিছুর প্রতিশোধ নিব। তোমার তেজ কত তা দেখব। বলেই মিহিতাকে টেনে রুমের মধ্যে এক সাইডে বেলকুনির স্থান আছে, ওখানে নিয়ে ফেলল। মিহিতাকে দরজা আটকে দিল। অট্টহাসিতে ফেটে পড়ল। বলল, তেজের আগুন ঝরুক এবার চৈত্রের এই গরমে, বাতাসহীন আলোহীন বেলকুনিতে বন্ধি থাক। মিহিতা দরজা ধাক্কাতে থাকে জোরে চিৎকার করে বলে, আপনার মতো নিকৃষ্ট মানুষকে ভালোবাসতাম ভাবতেও আমার ঘৃণা হচ্ছে। ছি, আই হেট ইউ, এন্ড আই হেট ইউ মাই লাভ। ইলহাম বেলকুনির কাছে ছিল, মিহিতার কথায় হাসতে হাসতে বলে, ইউ ক্যান ডিজার্ভ মাই ওয়াইফ। ইফ সরি ওয়াইফ তো মানো না। এখন আমি তোমার জীবনে লাভার থেকে ভিলেন হয়ে গেছি তাই না? সমস্যা নেই, ভিলেন ও ভালোবাসতে জানে, শুধু কষ্ট দিয়ে ভালোবাসব। কথাগুলো বলে ইলহাম মনের সুখে গান গাইতে গাইতে বেডের দিকে আসে। এদিকে অন্ধকার রুমে বসে অনবরত সিগারেট টেনে চলেছে এক প্রেমিক পুরুষ, যে আগে কখনো সিগারেট কখনো ঠোঁটে ছোঁয়নি। সেই ধুমধাম বিষাদী পুরুষ আজ পর 5টা সিগারেট শেষ করল। তারপরও নেশা চড়ছে না দেখে রাগে বিরক্তিতে 6 নম্বর সিগারেটা ছুঁড়ে মারল মেঝেতে। তারপর মেঝেতে হাঁটু গেড়ে বসে পড়ে বিষাদ ও কষ্ট নিয়ে বলে উঠে, ব্যর্থ প্রেমিকরা নাকি সিগারেট খায় কষ্ট ভুলে যায়। তবে আমি কেন পারছি না? তার সাথে অন্য কাউকে মেনে নিতে হবে ভাবলেও কষ্টে বুকটা ফেটে যাচ্ছে। 5 বছর ধরে তার জন্য যে অনুভূতি মনের গহীনে তৈরি হয়েছে, তা প্রকাশ করার আগেই সে অন্যের হয়ে গেল।
আমি কি করে সহ্য করব তাকে অন্যের সাথে? সে আমার হলো না, এতে এক বুক যন্ত্রণা বয়ে নিয়ে বেড়াতে হবে। সে যন্ত্রণা সহ্য করতে না পারলে মৃত্যুও হতে পারে। ক্ষতি কি মৃত্যু হলে? সে আমার না হলে বেঁচে থাকা মৃত্যুর সমানই। এসব কথা ঠোঁটের কোণে আওড়াতে আওড়াতে চোখের কনির বেয়ে কয়েক ফোঁটা নোনা জল গড়িয়ে পড়ল। হাতে থাকা লাইটারটা জ্বালিয়ে হাত রাখল আগুনে। তাকে যেন কোন ব্যথা উঠে পারছে না, শরীরের ব্যথার চেয়েও মনের ব্যথা যে তার বেশি। সে ব্যর্থ প্রেমিক উন্মাদের মতো করতে শুরু করল। ঘরের সমস্ত জিনিস ছুঁড়ে ফেলল। নিজের চুল টেনে ধরল নিজেকে শান্ত করার চেষ্টায়। এক সময় সে শান্ত হয়ে মেঝে থেকে উঠে বেডের উপর বসল। সেই কান্নাভেজা রক্তিম চোখে তার সামনে থাকা এক রমণীর ছবির দিকে তাকিয়ে এক বুক কষ্ট নিয়ে আওড়াল। আমি তোমার পবিত্র ভালোবাসা হতে চেয়েছিলাম, কিন্তু এই নিষ্ঠুর পৃথিবী আমায় ব্যর্থ প্রেমিক বানিয়ে দিল। ইলহাম শুয়ে পড়েছে। প্রায় মিনিট পর নাকে পোড়া পোড়া গন্ধ আসলো। কিন্তু এত রাতে কি পড়বে? ইলহাম বিছানা থেকে উঠে পড়ে বেলকুনির পাশের রুম থেকে ধোঁয়া আসছে। পাশের রুমে ছোটে গিয়ে দেখে আগুন জ্বলছে। সে রুমে থাকতো পুরনো কাগজপত্র, অফিসের পুরনো ফাইল, এসব আগুনে পুড়ে যাচ্ছে। আগুনের জ্বলন্ত শিখার মধ্য দিয়ে ওই বেলকুনিতে থাকা মিহিতাকে আফসা দেখা যাচ্ছে। মুখে তার বিদ্রূপের হাসি। ইমহামকে দেখে জ্বলন্ত শিখার মতো সে বলল, এই আগুনের মতো আপনাকে জ্বালিয়ে পুড়িয়ে শেষ করব। আগুনের তাপ আসছে। ইলহাম একটু সরে যায়। বাহির থেকে পানি এনে আগুন নিভিয়ে দেয়। মিহিতার তেজি চোখের দিকে ফোনের ফ্লাশ ধরে এগিয়ে যায়। একটু কাছে গিয়ে বলে, সে আগুনে তোমাকেও পোড়াবো বিবিজান। আমি পড়লে তুমিও পড়বে, আমি মরলে তুমিও মরবে। শুধু সময়ের অপেক্ষা। সকালটা হতে দেও, তারপর দেখো কি হয়। গুড নাইট ডার্লিং, চোখ মেরে বলে হাসতে হাসতে চলে যায়। সময় তখন রাত 2টো কি 3টে। সবাই ঘুমিয়ে পড়েছে। কিছু নিশাচর পাখি উড়ে বেড়াচ্ছে। মিহিতা অশ্রুভেজা চোখে আকাশ পানে চেয়ে সকালে কি হবে সেটা ভাবছে। তার বাবা মা, ভাই জানতে পারলে কি হবে? বাবা কিছুতেই মানতে পারবে না যে মানুষটা মিথ্যা অভিযোগে ফাঁসিয়ে তার ভাইকে মেরেছে তার ছেলের সাথে। না, জীবনেও মানতে পারবে না। কিন্তু আমি করব, কিভাবে বেরোবো এই নরক থেকে? ভালোবেসে বিয়ে করে নিজের সর্বনাশ ডেকে আনলাম। কেন আর একটু দেরি করতাম না? অবশ্য তার নিখুঁত অভিনয়ের কাছে শত বছর পেরিয়ে গেলেও বুঝতে পারতাম না। নামধাম সবই একই, শুধু রহমান আর শিকদার এটুকুর তফাত হলেও কার্য তফাত আকাশ পাতাল। এসব ভাবতেও মিহিতার চোখ বেয়ে জল গড়িয়ে পড়ল। আর ভাবতে থাকে বহুরূপী ইলহামের কথা। আজকে যদি সে এমন না হতো, তাহলে তাদের একখান সুন্দর সংসার শুরু হতো। এই রাত হতো রঙিন, স্বপ্নেরা এসে ধরা দিত বসন্ত রূপে। কিন্তু এখন সেসব আর হবার নয়। এখন যে ধ্বংস আর প্রতিশোধের খেলা হবে। যে প্রণয় হবার কথা ছিল ভালোবাসার, সেই প্রণয় আজ পরিণত হয়েছে এখন বিষাক্ত প্রণয়ে। যাকে এক কথায় বলা চলে বিষাক্ত প্রণয়। সকাল হয়েছে। ইলহাম ঘুম থেকে উঠে পড়েছে। ঘরের দেওয়াল ঘড়ির দিকে তাকিয়ে দেখল 8টা 25 বাজে। বেড থেকে নেমে গায়ে জোড়ালো তার প্রিয় ব্ল্যাক শার্ট। ইলহাম শিকদারের প্রিয় রং ব্ল্যাক। এজন্য তার প্রায় সব ড্রেস হয় ব্ল্যাক, এবং তার হাতের ঘড়ি, ব্যাচলাইট ও বৃদ্ধা আঙ্গুলে থাকা আংটিটাও ব্ল্যাক। মাঝে মধ্যে সানগ্লাস পরে সেটাও ব্ল্যাক। সুদর্শন পুরুষ, গায়ের রং সাদা হওয়ার কারণে ব্ল্যাক আউটফিটে মানায় বেশ। যে কোনো মেয়ে দেখলে ক্রাশ খেয়ে যায়, হামলে পড়তে চায় তারই উপরে। অনেকের মতে এই বাড়ির মানুষগুলোর মন যেমন, তেমনি তাদের পছন্দ এবং ব্যবহার। ইলহামের হঠাৎ মিহিতার কথা মনে পড়ল। হাতের ঘড়িটা পরে বলল, তেজস্বী বউয়ের তেজ কমছে কিনা দেখে আসি। ইলহাম বেলকুনির দরজার কাছে গিয়ে দরজা ঠেলে দেখে দরজা খোলা। ভিতরে মিহিতা নেই। ইলহাম অবাক হল। এই মেয়ে গেল কোথায়? আর দরজা বা খুলল কিভাবে? এটা তো সম্ভব নয় তাহলে। ইলহাম দৌড়ে রুমের বাহিরে গেল, আশেপাশে তাকিয়ে খুঁজল, কোথাও নেই। মাথায় আসে ঈশিতার ঘর দেখা বাকি, সেখানে গিয়ে দেখে ঈশিতার ঘরের দরজা ঠেলে ঢুকেই ইলহামের চোখ রক্তিম থেকে শীতল, চিন্তিত দেখালো। তড়িৎ গতিতে ঈশিতার বেডে শুয়ে থাকা মিহিতার কাছে গেল। মিহিতা চোখ বন্ধ করে শরীর ছেড়ে দিয়ে শুয়ে আছে। ঈশিতার চোখে মুখে ভয় আর চিন্তা মিশ্রিত। ইলহাম জানতে চাইল, ওকে এখানে কে এনেছে? কি হয়েছে ওর? ঈশিতা ভয়ে ভয়ে মাথা নিচু করে উত্তর দিল, সুফিয়া খালা আর আমি এনেছি। খালা তোমার ঘর, বেলকনি পরিষ্কার করতে গিয়ে দেখে অজ্ঞান হয়ে পড়ে আছে। পানি ছিটাইলাম তবুও চোখ খুলছে না। ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে। আমার অনুমতি ছাড়া ওকে এখানে নিয়ে এসেছিস কোন সাহসে? ঈশিতা ভাইয়ের কণ্ঠে কেঁপে উঠল। মাথা নিচু করে ধীরে বলল, তুমি ঘুমিয়েছিলে তাই ডাকিনি। বেশি দরদ ভালো না। কালকে বললাম না, তেজার দাপট শিকদার বাড়ির ঐতিহ্য, সেটাই বজায় রাখার চেষ্টা কর।
ঈশিতা চুপ করে দাঁড়িয়ে রইল। ইলহাম বিছানা থেকে মিহিতা কে কোলে করে হাঁটা দিল। মুখে তার রহস্যময় হাসি। সেই হাসির রহস্য বুঝতে হলে তার মতো চতুর হতে হবে, যা সবার নেই। ইলহাম হেসে হেসে ওর রুমে এসে মিহিতাকে শুইয়ে দিল। শরীর থেকে শার্টটা খুলে ছুঁড়ে মারল বিছানার আরেক পাশে। বিছানার উপর উঠে ধীরে ধীরে ঝুঁকে পড়ছে মিহিতার উপর। একদম কাছাকাছি এসে একজন আরেকজনের শরীরের অস্তিত্ব টের পাচ্ছে। ইলহাম সবটুকু দূরত্ব ঘুচিয়ে ঠোঁটের কাছে এগিয়ে যেতে গিয়েও কানের কাছে মুখ নিয়ে যায়। ধীর কণ্ঠে বলে উঠে, নাটক শেষ করা হলো, চোখ খুলো বিবি। এই ইলহাম শিকদারের চোখ ফাঁকি দেওয়া এত সহজ নয়। তুমি নাটক করছো যে কারণে তা কখনো হবে না তেজস্বী। মিহিতা চট করে চোখ খুলে ইলহামকে ধাক্কা দিয়ে ফেলে দেয় নিজের উপর থেকে। এতক্ষণ অনেক কষ্টে সহ্য করেছে, তবে কাজের কাজ তো হলো না। এত চালাক ইলহাম শিকদার যে সহজে ধরে ফেলল তার চালাকি। অবশ্য তার থেকে বেশি চতুর বলেই তো তাকে ফাঁদে ফেলতে পেরেছে। ইলহাম মিহিতার নাটক ধরতে পেরে উন্মাদের মতো হাসছে। আর বলছে, বউ আমার নাটকে সেরা, তবে ড্রামার কাহিনী কাঁচা হাতে লিখা। এসব আমি কবেই পড়ে এসেছি। মিহিতা তার দিক থেকে নজর সরিয়ে আশেপাশে তাকালো। বিছানার পাশে টেবিলে থাকা ঘড়িটা নজরে আসলো। ছুঁড়ে মারল মেঝেতে। মুহূর্তে সেটা ভেঙে কয়েক টুকরো হয়ে পড়ে রইল মেঝেতে। তারপর তেতে উঠে বলল, ড্রামা নয়, বাস্তবে আপনার জীবন নরক বানাবো। আর এর পরের কাহিনী আমি নিজে হাতের লিখব। সেখানে লিখা থাকবে আপনার ধ্বংস, আর এই শিকদার বাড়ির ঐতিহ্য, আভিজাত্যের অহংকারের পতন। ইলহামের চোখ রক্তের ন্যায় লাল হয়ে গেল। ঘড়িটার দিকে তাকিয়ে আছে চোখ। এটা তার স্পেশাল কারো দেওয়া। পুরনো হলেও যত্ন করে রাখত। চোখের নিমিষে ইলহামের পশুত্ব রূপটা জেগে উঠল। মিহিতাকে টেনে সামনে নিয়ে আসলো। হাত দুটো মুছড়ে ধরে পিঠের দিকে। মিহিতা ব্যথায় চোখ বন্ধ করে নেয়। ইলহাম রেগে দাঁতে দাঁত পিষে বলে, হাউ ডেয়ার ইউ, তুমি আমার শখের ঘড়ি ভাঙলে কেন? আজ তোমার শাস্তি কঠিন থেকে কঠিনতম হবে। যে স্মৃতিকে আমি কয়েক বছর ধরে আগলে রেখেছি তুমি সেটা মুহূর্তে ভেঙে দিলে। এর শাস্তি তো পেতেই হবে। মিহিতা চোখ খুলল। ব্যথায় কুকরে গিয়েও উত্তর দিল, আপনি আমার সমস্ত শখ, স্বপ্ন, ইচ্ছে ভেঙে দিলেন তার বেলায়। মিথ্যে বলে ভালোবাসার নাটক করে আমার মন ভেঙে দিয়েছেন তার বেলায়। পৃথিবীর সবচেয়ে ঘৃণিত বাড়ি এবং মানুষদের সাথে থাকতে হচ্ছে, এর চেয়ে বড় শাস্তি আর কি হতে পারে? এই ২৬ বছর জীবনে এটাই আমার সবচেয়ে বড় শাস্তি এবং পাপ বলা যায়। ইলহামের হাতের বাঁধন হয়তো ঠিলে হয়েছিল। তখনই মিহিতা তার হাত থেকে ছুটে আসে। ইলহামের শরীরে কাঁধে বসিয়ে দেয় ৫ নখের থাবা। বড় বড় নখ হওয়া কারণে দাগ বসে গেল। এক জায়গা থেকে রক্ত বাহির হবে মনে হচ্ছে। ইলহাম ব্যথা পেল। চোখ বন্ধ করে আবার খুলল। সামান্য ব্যথাকে অগ্রাহ্য করে হেসে উঠল। মিহিতার কোমর জড়িয়ে কাছে আনলো অনেকটা। মিহিতা রেগে গেল, ধাক্কা দিয়ে ছাড়ানোর চেষ্টা করল কিন্তু পারল না। ইলহাম হাসছে। সেই হাসি দেখে মিহিতার শরীর জ্বলে উঠল। আর মনে মনে ভাবছে, এর শরীরে কিসের রক্ত আছে? ব্যথা লাগে না? ইলহাম বোধহয় তার মনের কথা শুনতে পেল। আমার শরীরে আমজাদ শিকদারের রক্ত আছে, হিংস্রতা ভরা। তাকে এমন সোল্প ব্যথা কাবু করতে পারে না। বলেই হাতটা জোরে চেপে ধরল। মিহিতা চিৎকার দিয়ে উঠল। নিজের কাঁধে নখের দাগগুলোর দিকে তাকিয়ে বলল, ভালোবেসে বিয়ে করলাম অথচ লাভ ব্রাইট না পেয়ে অ্যাংরি ব্রাইট পাচ্ছি, ইন্টারেস্টিং। হুট করে মিহিতাকে বিছানার উপর ফেলে দিল। শার্টটা গায়ে জড়িয়ে বেরিয়ে যায়। তালা দেওয়ার সময় কিছু মনে হতে থেমে গেল। বলল, নতুন ধামাক্কা আর ১ ঘন্টা পর শুরু হবে। ততক্ষণ তুমি অপেক্ষা করো, আমিও আসি, তারা আসবে। মিহিতা বুঝতে পারছে কিছু একটা হতে চলছে, তবে কি সেটা জানে না। মিহিতা দৌড়ে গেল শুনতে, কিন্তু ইলহাম ততক্ষণে তালা দিয়ে বেরিয়ে গেছে। দরজা ধাক্কা দিয়েও খুলল না। দরজা খোলা থাকলেও এখান থেকে পালানো সম্ভব নয়। বাড়ির চারপাশ ঘিরে রয়েছে কত কত সিসি ক্যামেরা, সাথে গার্ড অগণিত। যারা মানুষদের শেষ করে, তাদের এত কিসের ভয় যে এত পাহারা বাঁচাতে হয়? এদের দেখে তো জন্তু জানোয়াররাও ভয় পাবে। ঘৃণায় তার শরীর রি রি করছে। নিজেকে শেষ করতে মন চাচ্ছে। কিন্তু না, শেষ আমি না, তাদের করব। ততদিন পর্যন্ত নিজেকে স্ট্রং রাখতে হবে। পুরো রুম কিছু খুঁজল কিন্তু কারো সাথে যোগাযোগ করার মতো কিছু পেল না। নিজের ফোনটা কোথায় সেটাও জানে না। ১ ঘন্টা পর ধামাক্কা হবে মানে বাবা যদি জানতে পারে নিশ্চিত বড় কোনো ক্ষতি হবে। বাবা মেনে নিতে পারবে না। কিছু করতে হবে, কিন্তু কি করব? কোনো উপায় না পেয়ে তার কান্না পেল। সুখের জীবন ছেড়ে নরকে তার ঠাঁই হলো। নিজের দোষে নিজের কপাল ভাঙল। সকালে আদিল চোখ খুলে দেখে ৯টা বাজে।
রাতে ঘুম হয়নি, সকালের দিকে চোখ লেগে এসেছিল। মেঝেতে ওভাবেই বসে আছে, হাতে প্রিয়সীর ছবি, আরেক হাতে তার দেওয়া মূল্যবান উপহার গিটার। আদিল খুব সুন্দর গান গায় বলে কোনো এক জন্মদিনে গিফট করেছিল। সেই উপহার যত্নে আগলে রেখেছে, তার চেয়ে বেশি যত্নে তাকে আগলে রাখার স্বপ্ন দেখেছিল। সেই স্বপ্ন শুধু সপরয়ে গেল। জীবন তাকে ভালোবাসার বদলে দুঃখ উপহার দিল। ভার্সিটির মাঠে গান শোনানোর মুহূর্তগুলো চোখের সামনে ভেসে উঠল। এই গানের জন্য তাকে মোটামুটি মানুষ চিনে। এসবে তার আগ্রহ ছিল না। মিহিতা গান পছন্দ করত, সাপোর্ট দিত বলে মাঝে মধ্যে গান গেয়ে অনলাইন প্ল্যাটফর্মে ছাড়ত, সেখান থেকে হাজার হাজার ফলোয়ার হলো, তবে সেন পাশে থাকল না। যাকে পাশে নিয়ে ভালোবাসার গান শোনানোর ইচ্ছে ছিল, তাকে এখন দূর থেকে দেখে বিরহের গান গাইতে হবে। দরজা খুলতেই অন্ধকার রুমে আলো প্রবেশ করল। আদিলের চোখে আলো পড়তেই চোখে লাগল। চোখ বন্ধ করল। একটি মেয়ে এসে দাঁড়ালো, কোমরে হাত দিয়ে অভিমানী সুরে বলল, ভাইয়া, আজ না আমাদের মিহিতা আপুদের বাসায় যাওয়ার কথা? কখন যাব? তুমি এখনো উঠলে না। যে কারণে যাওয়ার কথা ছিল সেই কারণ মরে গেছে। মরে গেছে আমার ভালোবাসা, কবর হয়েছে এক পক্ষিক ভালোবাসার, যার গন্তব্য অজানা। পথ দেখা যায় কিন্তু দিশারি পাওয়া যায় না, দেখা যায় কিন্তু ছোঁয়া যায় না। মেয়েটা হয়তো কিছু বুঝল না। স্পষ্ট করে জানতে জিজ্ঞেস করল, কি বলছো? কিছু বুঝলাম না, আবার বলো। আদিল উঠে দাঁড়ালো, চোখ মুখের অবস্থা স্বাভাবিক করার চেষ্টা করে বলল, আজ যাব না অবনী, আজকে আমার একটা প্রোগ্রাম আছে, সেখানে যেতে হবে। অবনী ভাইয়ের কথা বিশ্বাস করল, মাঝে মধ্যে তার প্রোগ্রাম থাকে। অবনী চলে গেল সেখান থেকে। আদিল এবার ঘুরে চাইল, নিজেকে বলল, আমার স্বপ্ন ভেঙে টুকরো হলেও তার স্বপ্ন পূরণ হোক, ভালো থাকুক চাই। মন না মানুক তবুও চাই। চাইলেই কি ভালো থাকা যায়? সেই মানুষটাও যে ভালো নেই। চারদিকে বিষাদের ছা, কোথাও প্রতারণার গন্ধ, কোথাও হারিয়ে ফেলার যন্ত্রণা। সব মিলিয়ে বিষাদময় গল্প। এই গল্পের শেষ পরিণয় কি হবে, তা হয়তো আল্লাহ ভালো জানেন। তখন 10টা বাজতে আর 15 মিনিট। মনির মাহমুদ আর আহির মিলে চা খাচ্ছে। সকালের নাস্তা শেষ করে আবার চা। আজরিন মাহমুদ রান্না করাছে, সাথে আছে মেহনুর মাহমুদ। আহির আর মনির মাহমুদের কথার মধ্যে হাজির হলো হাসি। নামের মতো সেও চমৎকার হাসি দিল। মনির মাহমুদকে উদ্দেশ্য করে বলল, বড় আব্বু, আমি কলেজে যাচ্ছি। আজ আপুকে মিস করছি। আপু থাকলে মাথার চুল সুন্দর করে বেঁধে দিত। দেখো আজ একটুও ভালো হয়নি। মনির মাহমুদের মেয়ের কথা মনে পড়ল। তবুও বলল, একা শিখতে হবে, সব পারতে হবে। জীবনে একা সবকিছু করার চেষ্টা করতে হবে, একা চলতে হবে, লড়তে হবে। কারো উপর নির্ভর করে চললে হবে না। মা হাসি আবারও হাসল, বলল, ঠিক আছে বড় আব্বু, আমি গেলাম তাহলে। হাসি ছুটে গেল। আহির পিছন থেকে বলল, বাদরামি না করো, বাসার গাড়ি নিয়ে যাবি। সে কথা কি আর দুরন্ত মেয়েটা শুনতে পেল? হয়তো পেল, কিন্তু ভালো লাগলো না। তার ভালো লাগে রিকশায় চেপে বান্ধবীদের সাথে গল্প করতে করতে যেতে আসতে। মনির মাহমুদ এবার মিহিতার কথা তুললেন। মুখাবয় চিন্তিত হল। বাবা ছেলে মিলে চিন্তায় ছিল। এখন সেই চিন্তা আরও বাড়ল। মিহিতা, ইলহাম কেউই আজও ফোন ধরছে না। তারেক রহমানকেও ফোন দিয়েছে, তারাও ধরছে না। এবার কেমন মন কু গাইছে। আহির বলল, আব্বু, আমি বরং গিয়ে দেখে আসি সব ঠিকঠাক আছে কিনা। মনির মাহমুদ চায়ের কাপে চুমুক দিয়ে বললেন, ঠিক আছে যাও, কাল আমরা আনতে যাব বলে আসিও। ফোন ধরতে এজন্য মিহিতাকে একটু বকা দিও। আহা বাবা, যদি জানতো মেয়ে কোন পরিস্থিতিতে আছে তবে কি আর এমন অভিমান করত? চা খাওয়া শেষ। আজরিন বেগম নির্দেশ দিতেই কাজের মহিলা কাপ দুটো নিয়ে গেলেন। মনির মাহমুদ উপরে যাওয়ার জন্য উঠে দাঁড়ালেন, ঠিক তখনই কলিং বেল বেজে উঠল। এই রশিদ দেখতো কে এলো। তাদের বাসায় কাজ করে রশিদ। মালিকের হুকুম পেতেই সামনে আসলো। বলল, জি স্যার, যাচ্ছি। একটু পর রশিদ উহা বড় পেপারে মোড়ানো একটা কিছু দেখতে পেল। কিন্তু কি আছে বুঝতে পারল না। আহিরের ভ্রু কুঁচকে আসলো। রশিদকে উদ্দেশ্য করে বলল, কি আছে এটায় চাচা? জানি না বাপ, কি যে আছে। একটা লোক আইয়া দিয়া গেল। মনে হইতাছে চারকোনা কিছু একটা আছে। ওই যে ছবি ফ্রেম কয় ওই লাহান। রশিদের কথা উল্টো পাল্টা হলেও আহির বুঝতে পারল। কি আছে দেখার জন্য দুহাতে ধরল। মনির মাহমুদ ও অধীর আগ্রহ নিয়ে তাকিয়ে রইল। আহির পেপারটা ছিঁড়ে ফেলছে। ধীরে ধীরে পেপার ছিঁড়ে প্রথম ইলহামের ছবি বাহির হল। তারা ভাবল হয়তো ইলহাম আর মিহিতার ছবি আছে, এই ভেবে মুচকি হাসি অধরে রইল। তবে সেই হাসি বেশিক্ষণ থাকল না। যখন দেখল ইলহামের পাশে তাদেরই শত্রু আমজাদ শিকদার ও অমিত শিকদার ছবি।
চমকে উঠল বাবা ছেলে। আশ্চর্য হলো দুজনে। তাদের সাথে ইলহামের ছবি কেন? উদ্দেশ্য কি? কি সম্পর্ক তাদের? এমনই শত শত ভাবনা আহিরের মনে। মনির মাহমুদ হাত থেকে ছবিটা নিলেন। মেঝেতে পড়ে গেল একটি খাম। খামটি মেঝে থেকে তুলল। খামের ভেতরের চিঠিটা পড়ল। পড়তেই মুখের আকৃতি পরিবর্তন হলো, ধম করে বসে পড়ল সোফা। আহির দৌড়ে গেল বাবাকে ধরে, হাতে থাকা কাজটা নিজেও পড়ল। সেও আশ্চর্য হলো। আমাদের সাথে এভাবে খেলল? আপু ঠিক আছে তো? আপুর কোনো ক্ষতি করলে? এই সব ভাবার আগেই ঘটল আরেক ঘটনা। মনির মাহমুদকে জড়িয়ে চিৎকার করে উঠল। আরজিনা মাহমুদ সহ বাড়ির কাজের লোক সকলে উপস্থিত হল। আহির বাকরুদ্ধ চোখের সামনে ভয়ঙ্কর কিছু হতে চলছে আবার। আরজিনা মাহমুদ স্বামীর কাছে বসলেন। মাথাটা কোলে নিয়ে ঝাঁকাচ্ছে, কেউ মাথায় পানি ঢালার তোড়জোড় করছে। ঘড়ির কাঁটায় তখন 10টা বেজে 10 মিনিট। হুট করে তালা বন্ধ দরজায় শব্দ হলে মিহিতা মাথা তুলে চাইল। বিছানা থেকে দৌড়ে আসলো। ইলহাম ততক্ষণে তালা খুলে রুমের মধ্যে এসেছে। মুখে তার বরাবরের মতো রহস্যের হাসি। এবার জোরে হেসে উঠল। মিহিতা একটু ভয় পেল। অজানা আশঙ্কায় বুকের ভেতর ধুকপুক করতে লাগল। এই হাসির কারণ অবশ্যই তার জন্য খারাপ কিছু হবে। ইলহাম হাসিতে মজে এগিয়ে আসলো। ফোনটা রিসিভ করে মিহিতার কানে চেপে ধরল। কয়েক সেকেন্ড অতিবাহিত হওয়ার পর মিহিতা দুপা পিছিয়ে গেল, শরীর কেমন নিস্তেজ হয়ে এলো। হুট করে পড়ে যেতে নিলে ইলহাম ধরে ফেলল। মিহিতার মুখে কথা নেই, চোখ দিয়ে জল গড়িয়ে পড়ছে। মিহিতার হুঁশ আসলো, ফোন কলের কথাগুলো মনে পড়তেই উন্মাদ, দিশেহারা হলো। তার থেকে ছাড়িয়ে নিয়ে দৌড়ে যাওয়ার জন্য পা বাড়ালো। দরজার কাছে পৌঁছানোর আগেই ইলহাম পিছন থেকে শক্ত করে চেপে ধরল হাতটা। বলল, উহু যেতে দিব না, স্বামীর পারমিশন ছাড়া কোথাও যেতে পারবে না। মিহিতা কেঁদে ফেলল। ইলহামের পা জড়িয়ে বলল, প্লিজ যেতে দিন, নয়তো বা। ইলহাম চুপ করিয়ে দিল। বৃদ্ধা আঙ্গুলের আংটিটা আরেক আঙ্গুলে চেপে ধরল। বুঝালো সেও এমনই করে শিকার ধরে। বলল, মিহিতা মাহমুদের তেজ আজকেও শেষ। ওয়াও, তার এত খারাপ দিন আসলো যে ইলহাম শিকদারের পা ধরছে। ইন্টারেস্টিং। হাসি মুখ থেকে মুহূর্তে পরিবর্তন হলো রাগে। মিহিতার থতনি চেপে কর্কশ কণ্ঠে বলল, ঠিক এমনটাই আমি দেখতে চাই। আজ তুমি পা ধরছ, কালকে ধরবে মনির মাহমুদ। চিন্তা করো না, এত সহজে মরবে না। আমার বাবার পা ধরে ক্ষমা চাওয়ার জন্য হলেও বেঁচে থাকতে হবে। ঢাকার এক হসপিটালের ইমার্জেন্সি ওয়ার্ডের দরজার বাইরে লাল আলো জ্বলছে। ভেতরে ডাক্তার নার্সের দ্রুত পায়ের শব্দ, ইনস্ট্রুমেন্টের শব্দ, আর মাঝে মাঝে ভেসে আসছে কান্নার শব্দ। হসপিটালে অসুস্থতার পর সুস্থ হওয়ার জন্য অনেকে আসলেও কেউ ফিরে যায় সুস্থ হয়ে হাসি মুখে, আবার কেউ ফিরে নিথর দেহ নিয়ে অশ্রু চোখে। আহির কাচের দরজার সামনে দাঁড়িয়ে একদৃষ্টে ভেতরে তাকিয়ে আছে। চোখের কোণে রাগ, ভয়ের সাথে মিশে আছে অসহায়তা। রশিদ একপাশে বসে মাথা নিচু করে হাতের আঙুলগুলো শক্ত করে চেপে রেখেছে। আজরিনা বেগম কাঁদতে কাঁদতে বারবার বলছেন, আমার স্বামী কিছু হয়ে গেলে আমি বাঁচব না, আল্লাহ উনাকে সুস্থ করে দেও। তখনই ডাক্তার বেরিয়ে এলো। আহির দৌড়ে তার সামনে আসলো। আহির ব্যাকুল হয়ে জানতে চাইল, কি হয়েছে ডাক্তার? আব্বু কেমন আছেন এখন? ডাক্তার নিঃশ্বাস ফেলে বলল, স্ট্রোক হয়েছে, ব্রেনের একপাশে ব্লকেজ, আগামী 24 ঘন্টা খুব গুরুত্বপূর্ণ। আহিরের পা দমে গেল, কণ্ঠ নিতেজ হয়ে পড়ল। কাপা কাপা স্বরে বলল, যা লাগে, যত টাকা লাগে দেব। আপনারা শুধু উনাকে সুস্থ করে তুলুন। আমরা যথার্থ চেষ্টা করব। চিন্তা করবেন না, বাকিটা আল্লাহ ভরসা। আহির ধীর পায়ে গিয়ে মায়ের পাশে বসে পড়ল। কি থেকে কি হয়ে গেল? এমন তো হওয়ার কথা ছিল না। যেই দিনটা আনন্দের হওয়ার কথা ছিল, সেই দিনটা ভরে গেল বিষাদে। চোখ বন্ধ করে চোখের কোনো লেগে থাকা পানিটুকু মুছে নিল। কিছু একটা ভেবে উঠে দাঁড়ালো। এক পাশে গিয়ে ফোন করল কাউকে। অন্যদিকে শিকদার বাড়ির করিডোরে মিহিতা জানালার পাশে দাঁড়িয়ে আছে। কিভাবে বেরোবো কিছু বুঝতে পারছে না। এই পশুটা তাকে যেতে দিচ্ছে না। তখন পা ধরতে ঘৃণা হলেও বাবার অসুস্থতা শুনে নত হয়েছিল। তবে সে নত হওয়া বিফলে গেল। যেতে দিল না। সকাল গড়িয়ে দুপুর হয়েছে। মিহিতার মন অস্থির হয়ে উঠছে। নিজেকে সবচেয়ে বেশি অসহায় লাগছে। আপনমনে গাল বেড়ে চোখের জল পড়ছে। টলমল চোখে তাকিয়ে রইল দরজার দিকে। দরজা আবারও তালাবন্ধ। বন্দী জীবন হলেও লড়াই করে তালা ভাঙত, কিন্তু সেই সময় তো নেই, উপায় নেই। যত দ্রুত তাকে বাবার কাছে যেতে হবে। ইলহামকে বললে যেতে দিবে না তা সকালে বুঝে গেছে। সকালের কথা মনে পড়ল আবার। ফ্ল্যাশব্যাক। সকালে মিহিতা পা ধরার পর ইলহাম যেন স্বর্গ সুখ পেয়েছে। উম্মাদের মতো হেসে বেড়াচ্ছে। মিহিতা তখন অসহায়ের মতো তাকিয়ে আছে।
একটুখানি অনুমতি পাওয়ার জন্য। সে না চাইলে যে বাহির হতে পারবে না। ওদিকে বাবার চিন্তায় তার পাগল প্রায় অবস্থা। মুহূর্তের মধ্যে মিহিতার বুকের ভেতর কেমন একটা আগুন জ্বলে উঠল। চোখে পানি জমলেও কণ্ঠে দৃঢ়তা। আমাকে হাসপাতালে যেতে হবে, এখনই। দরজায় ঠেস দিয়ে দাঁড়ানো ইলহাম মৃদু হাসল। ওহো, এত তাড়া কিসের? তোমার ভাই আছে তো, সে সামলে নেবে। মিহিতা তীব্র চোখে তাকালো। আমার বাবার পাশে আমি থাকব। তোমার অনুমতি লাগবে না, আমি যাচ্ছি, আমাকে আটকাতে আসবে না। উদ্ধৃতি চিহ্ন। ইলহামের ঠোঁটের কোণে শীতল হাসি। তুমি এখন আমার বাড়িতে আছো, আমার নিয়মে খেলতে হবে। মিহিতা ধীরে ধীরে এগিয়ে এসে বলল, খেলা আমি বুঝি না, ইলহাম শিকদার, কিন্তু মনে রেখো আমি তোমার পুতুল না। ইলহাম বৃদ্ধা আঙ্গুলের আংটিটা পাশের আঙুল দিয়ে অর্ধেক খুলল, তারপর কিছু না বলে চলে গেল। যাওয়ার আগে তালা দিতে ভুলল না। ঘরের বাতাস ভারী হয়ে উঠল। বাইরে কোথাও সাইরেনের শব্দ ভেসে আসছে, হয়তো অ্যাম্বুলেন্স। সেই শব্দে মিহিতার বুকের ভেতর ভয় বাসা বাঁধল। অজস্র ভয় কাজ করতে শুরু হলো। নিজে কল শক্ত রাখলেও মানুষ তার প্রিয়জনদের জন্য খুবই ফুরবল। আজানের শব্দে মিহিতার হুঁশ ফিরল। দৌড়ে আবার দরজার কাছে গেল। বাহিরে কেউ কথা বলছে। মিহিতা চিৎকার করে বলল, প্লিজ দরজাটা কেউ খুলে দেও। তার চিৎকার অনেকে শুনলেন, সাহস কারো নেই। ঈশিতা তখন দরজার বাহিরে ছিল, তারও সাহস নেই। তবে কিছু একটা ভেবে নিজের রুমে দৌড় দিল। কারো সাড়া না পেয়ে মিহিতা কাঁদতে কাঁদতে দরজা পিঠ ঠেকিয়ে বসে পড়ল। মিহিতা মনে মনে শপথ করল, যেভাবেই হোক আমি বাবার কাছে যাব, কেউ আমাকে আটকাতে পারবে না। আইসিইউর ভেতরে মনির মাহমুদের পাশে দাঁড়িয়ে আছে আহির। বাবার শরীরে নল, মনিটরের একটানা বিপ বিপ শব্দ, আর শ্বাস নেওয়ার জন্য অক্সিজেন মাস্ক। ডাক্তার ধীর কণ্ঠে বললেন, প্রেশার এখনো অনিয়ন্ত্রিত। আমরা ওষুধ দিচ্ছি, কিন্তু রোগীকে মানসিক শান্তি দিতে হবে। আপাতত তিনি ঘুমে থাকবেন কয়েক ঘন্টা। আহির জানে এই মানসিক শান্তি একটাই মানে মিহিতা। সে পাশে থাকলে সব ঠিক হয়ে যাবে। মনে মনে সে বলল, ইলহাম শিকদারের কাছ থেকে আমি যেভাবেই হোক আমার বোনকে নিয়ে আসব। আহির বাহির হতেই আজরিনা শিকদার আসলো। আদিল আহিরকে দেখে এগিয়ে এসে জিজ্ঞেস করল, আঙ্কেল এখন কেমন আছে? আহির শুষ্ক চোখে তাকালো। বলল, এখন আগের থেকে ভালো, বাট কোনো টেনশন করা যাবে না, মানসিক চাপ নেওয়া যাবে না। কিন্তু এটাই সমস্যা, আপু নরকে আছে ভাবলেই আব্বু বেশি করে অসুস্থ হবে। প্রথম শুনে ধাক্কা নিতে পারেনি। আদিল শুনল, আহির তখন ওকেই ফোন করেছিল। শোনা মাত্র ছুটে এসেছে। মিহিতার সাথে সাথে এই বাড়ির সবার সাথে তার বেশ ভালো সম্পর্ক। এসেই মিহিতার কথা শুনল। সে ভেবেছিল কি, ভালোবাসার মানুষকে বিয়ে করে ভালো থাকুক এই প্রার্থনা করল, অথচ সেই ভালোবাসা ওকে ঠকালো, নরক যন্ত্রণা আর প্রতিশোধ নেওয়ার জন্য অভিনয় করে বিয়ে করল। না, আদিল মেনে নিতে পারবে না। মুখে যাই বলুক, মন তো জানে সে কতখানি জুড়ে আছে। তাকে ভালো থাকা দেখার বদলে যদি কষ্টে দেখতে হয়, তবে সেই নরক থেকে উদ্ধার করতে পিছপা হবে না এই আদিল। মিহিতা দরজার বাইরে তাকিয়ে সুযোগ খুঁজছে। দুপুরে কাজের মেয়েটি আসলো। এসে তালা খুলে দিল। মিহিতা হেসে উঠল। যাওয়ার পথ পেতেই ছুটল। তবে থেমে গেল মেয়েটির কথা শুনে। গেটের সামনে কে যেন আপনার নাম ধরে ডাকছে। গার্ডরা ভেতরে আসতে দেয়নি, ধাক্কা দিয়ে বাহির করে দিল। কিন্তু ছেলে দুটো বাসার সামনে দাঁড়িয়ে আছে। মিহিতার মন বুঝতে পারল হয়তো আহির এসেছে নিতে। বাসায় কাজের লোক ছাড়া বাসার আর কেউ নেই। বাড়ির লোকগুলো কোথায় যেন গেছে কাল শুনেছিল। এতে তারই ভালো হয়েছে। মিহিতা চুপি চুপি ঘর থেকে বেরিয়ে ছুটল দরজার কাছে। না, এখানে কেউ নেই, তবে অবাক হলো কেউ নেই কেন। আবার ভাবল দুপুর হয়েছে তাই হয়তো খেতে গিয়েছে। সেসব চিন্তা বাদ দিয়ে দরজা পেরিয়ে ছুটল গেইটের দিকে। আশ্চর্যের বিষয় হলো গেইটের সামনে কেউ নেই। ওই মেয়েটা বলল দুটো ছেলে ছিল, তারাও নেই এবং কোনো গার্ডও নেই। মিহিতার কেমন যেন সন্দেহ হলো। যেই বাড়ির আশেপাশে গার্ডের অভাব নেই, সেখানে আজ একটাও নেই, কেমন একটা রহস্যের গন্ধ আসছে। আশেপাশে চোখ বুলিয়ে দেখল, না, কেউ নেই। গেইটে শুধু ছিটকি দেওয়া, সেটা খুলতে লাগলো। বেশ বড় গেইট হওয়াতে ছিটকিনিও বড় ও এত টাইট যে খুলতে সময় লাগছে। শেষে খুলতে পারল, ভেবে মনে শান্তি পেল। গেইট ফাঁক করে পা বাড়ালো। তখনই পিছন থেকে কেউ বাম হাত চেপে ধরে। মিহিতা ভয় পেল, বুক ধুক করে উঠল। শেষ মুহূর্তে বাধা আসলো। মিহিতা ঘুরে তাকালো। দেখতে পেল ইলহামের মুখখানা। অধর জুড়ে রয়েছে তৃপ্তির হাসি। মিহিতার হাত হেঁচড়া টান দিয়ে সামনে আনে। বলে, তোমাকে তো বলেছিলাম মিসেস শিকদার, আমার অনুমতি ছাড়া এক কদমও যাবে না।
তোমার সাথে একটু গেম খেললাম। তুমি এত বোকা কেন বলতো? নিজেকে তো চালাক ভাবো, তেজ দেখাও, তবে এতটুকু বুদ্ধি নেই, মাথায় আসলো না? ঘরের তালা কেন খুলে দিল? অবশ্যই আমি অনুমতি দিয়েছিলাম বলে। যে বাড়ির আশেপাশে গেইটে গার্ড সব সময় থাকে, আজ কেন নেই? এতটুকু মাথায় আসলো না? মিহিতা নির্বিকার চেয়ে রইল। ভালো মানুষই দেখে যাকে ভালোবাসলো, তার আসল রূপ সে নিতে পারছে না। প্রতিটা পদে পদে হৃদয় ক্ষত করছে। মিহিতা জোরামো কণ্ঠে আবার হাত জোর করে বলল, প্লিজ একবার যেতে দিন। অসহায়ত্বের সুযোগ নিয়ে আপনি যা করছেন তা কখনো ভুলব না। ইলহাম কিছু একটা ভেবে বলল, ওকে যেতে দিব। এতটুকু শুনেই মিহিতা খুশি হল। পা বাড়ালো যাওয়ার জন্য। ইলহাম আবার থামিয়ে দিল। বলল, ওয়েট, এত খুশি হইও না আগেই। যেতে দেওয়ার জন্য আমার একটা শর্ত আছে। সেটা আগে শোনো। মিহিতার হাসি মাখা মুখ নিমিষেই কালো হলো। জানতে চাইল, কি শর্ত? বলছি চলো। যতই হোক ভালোবাসার বউ, তার কথা কিভাবে না রাখি? তার কান্না যে সহ্য হয় না। বলেই স্যাড হওয়ার নাটক করল। সেই নাটক দেখে মিহিতার গা জ্বলে গেল, তবে এই মুহূর্তে কিছু বলল না। এখন জরুরি তার বাবার কাছে যাওয়া। হাসপাতালের করিডোরে আদিল আর আহির বসেছিল। মিহিতার পায়ের শব্দে চোখ তুলে তাকালো। বোনকে দেখে এগিয়ে গেল আহির। আইসিইউর দরজার সামনে এসে কাচের ভেতর দিয়ে বাবাকে দেখেই বুকের ভেতর চাপা কান্না ফেটে বেরিয়ে এলো মিহিতার। মুখে অক্সিজেন মাস্ক, চোখ বন্ধ। এই যেন সে চেনা মানুষটা নয়, এক অসহায় শরীর। আহির তাড়াহুড়ো করে এগিয়ে এলো। আপু। একই সাথে স্বস্তি আর অবিশ্বাস তার চোখে। এত কষ্টে যে বোনকে আনতে গেছিল তারা ভেরতে যেতে দেয়নি। তুমি ঠিক আছো তো? মিহিতা জোর করে হাসল। আমি ভালো আছি। বাবার কাছে আসতেই হবে, তাই। কথা শেষ করার আগেই গলার স্বর ভেঙে গেল। আহির কিছু বুঝতে চাইল, কিন্তু মিহিতা দ্রুত চোখ নামিয়ে নিল, কোনো কথা না বলে অনুমতি নিয়ে আইসিইউতে প্রবেশ করল। শরীরে জড়ানো সেফটিক পোশাক। মিহিতা ধীর পায়ে গিয়ে বাবার হাতটা ধরে বসে পড়ল। আজরিনা বেগম কেঁদে বললেন, দেখ মা, তোমার বাবার চোখ খুলছে না। মিহিতা বাবার কানে কাপা গলায় ফিসফিস করল, বাবা আমি এসেছি। তোমার মেয়ে এসেছে, তুমি চোখ খুলো। মনিটরের বিপ বিপ শব্দে যেন হালকা পরিবর্তন এলো। মনির মাহমুদ চোখ বন্ধ করে আছেন। কোনো সাড়া নেই। নার্স এসে আজরিনা শিকদারকে বাহিরে নিয়ে গেলেন। একসাথে দুইজন এলাও নয়। মিহিতা নির্বিকার বাবার দিকে অশ্রুসিক্ত নয়নে তাকিয়ে রইল। বলল, আমার সুখ দেখার বদলে দুঃখ দেখলে সহ্য করতে না পেরে মৃত্যুর সাথে লড়ছ। এমন দিন শুধু আমার নিজের ভুলের জন্য হলো বাবা। তুমি সব শেখালে, কিন্তু মানুষ চেনার কৌশল আয়ত্ত করতে পারলাম না। চোখের সামনে মানুষের নিখুঁত অভিনয়, তোমার এই শক্ত মেয়েটাও গলে গেল, তবে আমিও এর শেষ দেখে ছাড়ব, তুমি শুধু সুস্থ হয়ে ফিরো। মিহিতা 10 মিনিট পর বেরিয়ে আসলো। তার শরীরে জোর নেই, মনের জোরও যেন শূন্য। হাঁটতে গিয়ে হোঁচট খেয়ে পড়ে যেতে নেয়। আদিল পাশে থাকায় চট করে দুহাতে আগলে নেয়। মিহিতা এবার তাকালো। আদিল এসেছে সেদিকে তার খেয়াল ছিল না। প্রিয় বন্ধুকে দেখে হাসল। সেই হাসি বিষাদের। আদিল ওকে দাঁড় করিয়ে বলল, ঠিক আছো? হুম। জীবন যেখানে হোঁচট খেয়ে পড়ে আছে, সেখানে শরীরে হোঁচট খাওয়া অত্যাবশ্যক। আদিল আনমনে বলল, জীবনে হোঁচট খাওয়ার প্রয়োজন আছে। তবেই তো শিখবে কোথায় থামতে হবে, কে কেমন, কোথা থেকে সরে আসা উচিত। মিহিতা হয়তো পুরো বুঝল না, তবে আদিলের শেষ কথাটা শুনতে পেল। আজকের মতো জীবনের হোঁচট খাওয়া থেকে বাঁচানোর জন্য তোমার বন্ধু পাশে থাকবে। আহির মৃদু স্বরে বলল, আপু তুমি থাকো আম্মুর পাশে। আমি একটা কাজ সেরে আসি। মিহিতা মাথা নেড়ে সম্মতি দিল, কিন্তু চোখের ভেতর গভীর এক গোপন ভয় লুকিয়ে রাখল। তার মনে বারবার বাজছে ইলহামের সেই ঠান্ডা স্বর, আমার কথা রাখবে, নইলে। আইসিইউ বাহিরে বসে আছে আজরিনা শিকদার পাশে মিহিতা, তার পাশে আদিল বসে আছে। কাল সারাদিনের ক্লান্তি, নিঘুম রাত, সব কিছুতে শরীর যেন নিতেজ হয়ে আসছে। চোখে ঘুম, কিন্তু মনের অশান্তি। এক সময় হুট করে চোখ লেগে আসলো। ঘুমের ঘোরে গা এলিয়ে দিল আদিলের কাঁধে। আদিল চমকালো, মেয়েটাকে সরানোর চেষ্টা করল না। শুধু চেয়ে রইল। দূর থেকে কেউ একজন তাদের দেখে নিল। কানে ফোন চেপে ধরল। বলল, আদিলের মনে পড়ছে সকালের দৃশ্য, আহিরের সাথে সে ছুটে গিয়েছিল শিকদার বাড়িতে, কিন্তু গার্ড তাদেরকে ভেতরে ঢুকতে দেয়নি। ইলহামের নির্দেশে ধাক্কা দিয়ে বাহির করে দিয়েছিল। ইলহাম শিকদারের হিংস্র হাসি। সেই হাসি যেন কানে বাজছে। এমন মানুষের সাথে মিহিতা কখনোই ভালো থাকবে না। নিজের মুঠি শক্ত করে আদিল মনে মনে বলল, আমি চুপ করে থাকব না। যেভাবেই হোক,
ওকে ওই নরক থেকে বের করব। আদিলের চোখে তখন এক অদম্য দৃঢ়তা, যেটা শুধু প্রতিশোধ নয়, নিজের মনে ভাবা প্রিয় মানুষটাকে রক্ষা করার প্রতিজ্ঞা। সে প্রতিজ্ঞা যে কখনো পূরণ হবার নয়। হঠাৎ মিহিতার ফোনে কল আসে। ফোনের রিংটোনে ঘুম ভেঙে যায়। ফোনটা আসার সময় ইলহামই দিয়েছিল। মিহিতা নাম্বার দেখে সাথে সাথে রিসিভ করে। ওপাশ থেকে কি বলল শোনা গেল না, তবে মিহিতা ভয় পেল। কাপা কাপা গলায় আদিলকে উদ্দেশ্য করে বলল, তুমি মা কে দেখে রেখো। আহির আসলে বলিও আমি চলে গেছি। বাবার খেয়াল রাখতে বলিও। সম্ভব হলে আবার আসব। তুমি কোথায় যাবে এই পরিস্থিতিতে? মিহিতা উত্তর দিতে পারল না। ফোনের মেসেজ টোনে চোখ পড়ল। স্ক্রিনে ভেসে ওঠা মেসেজটা দেখেই বাহির পথে ছুটল মিহিতা। আদিল নিবিকার চেয়ে রইল। অসহায় দুটি চোখ দেখে বুঝতে পারল ওই ইলহাম শিকদার নিশ্চয়ই ফোন দিয়েছিল আর এমন কিছু বলেছে যাতে মিহিতা যেতে বাধ্য হয়। হাসপাতালের কাছের দরজাটা ধীরে ধীরে পেছনে ফেলে ছুটে বেরিয়ে গেল মিহিতা। করিডোর পেরিয়ে মূল ফটকের কাছে পৌঁছাতেই হঠাৎ বুক ধড়ফড় করে উঠল। চোখ দুটো বারবার চারপাশে ছুটছে। কোথাও ইলহামের কালো চোখের ছায়া যেন লুকিয়ে আছে। নজরে কাউকে না পড়লেও থেমে যায়। বাহিরে প্রচণ্ড বাতাস বইছে, আকাশ কালো মেঘে ছেয়ে আসছে। বাইরে পার্কিং এর এক কোনায় একটা কালো গাড়ি দাঁড়ানো। কাঁচ পুরো টিন্টেড, ভেতরে কে আছে বোঝা যাচ্ছে না। গাড়ির ড্রাইভার সিট থেকে এক লোক হাত নাড়ল, স্পষ্ট ইশারা, ভেতরে ওঠো। মিহিতা মুহূর্তের জন্য থমকে দাঁড়ালো। মনের ভেতর দুই রকম টানাপোড়েন। একদিকে বাবার জন্য তীব্র উদ্বেগ, অন্যদিকে এই ফোন আর মেসেজের রহস্য। জীবন তাকে ফেলেছে গোলকধাঁধায়। না পারছে ছেড়ে আসতে, না পারছে থাকতে। মিহিতা ধীর পায়ে গাড়ির কাছে যেতেই ড্রাইভারের আসনে বসা লোকটা ফোন এগিয়ে দিল। স্ক্রিনে ভেসে উঠল শুধু একটা নাম, ইলহাম। কাপা কাপা আঙুলে কল রিসিভ করল মিহিতা। ওপাশ থেকে ভেসে এলো ঠান্ডা অথচ ধারালো স্বর। 10 মিনিটের মধ্যে তুমি না এলে, তোমার বাবার সেই 24 ঘন্টা ও শেষ হয়ে যাবে। মিহিতার নিঃশ্বাস রুদ্ধ হয়ে গেল। গলা শুকিয়ে কাঠ। তুমি কি বলতে চাইছো? ইলহাম হাসল, সেই শয়তানি হাসি। আমার শর্তের কথা মনে আছে তো? সেটা মানতে হবে তো। আর মানতে হলে আমার কাছে আসতে হবে, শুনতে হবে। না হলে তোমার প্রিয় বাবার শ্বাস আর চলবে না। কথা শেষ হবার আগেই কল কেটে দিল সে। মুহূর্তের মধ্যে সব ভেঙে পড়ল মিহিতার ভেতর। একটা মানুষ কতটা খারাপ হলে এমন ভাবে ব্ল্যাকমেইল করতে পারে? আমি নাকি এই মানুষটাকে ভালোবেসেছিলাম, ছি। নিজের প্রতি তার শুধু ঘৃণা আসছে। যতটা ভালোবাসা তার জন্য ছিল, ঠিক শতগুণ ঘৃণা এখন তার জন্য আসে। মিহিতা চোখ বন্ধ করলেই বাবা, হাসপাতালের সেই মনিটরের শব্দ, আহিরের ভরসা দেওয়া চোখ সব মিলিয়ে যেন বুকটা চেপে ধরল। সব সময় ভেজে আর সাহসিকতার সাথে চলা মেয়েটা ভেঙে পড়ছে, আপনজন হারানোর ভয়। মিহিতা গাড়িতে উঠে বসল। ড্রাইভার একটাও কথা না বলে গাড়ি স্টার্ট দিল। হাসপাতালের আলো পিছনে মিলিয়ে যেতে লাগল। তত মিহিতার চোখ ঝাপসা হয়ে উঠল। নিজেকে আজকের মতো অসহায়, একা কখনো লাগেনি। ভাগ্যে এমন দিনও লেখা ছিল। যে মেয়েটা সব সময় বাবার পাশে থাকার কথা দিয়েছিল, সে আজ বাবার কঠিনতম দিনে পাশে থাকতে পারছে না। মা, ছোট ভাইকে সান্ত্বনা দিয়ে আগলে রাখতে পারছে না। শিকদার বাড়ি গেট পেরিয়ে গাড়ি এসে থামল বাড়ির ভেতরের বিশাল জায়গায়। এটাকে বাগান সাইড বলা যায়। গেইটে গার্ড দাঁড়িয়ে, আজ যেন সবাই আগের চেয়ে বেশি সজাগ। মিহিতা নেমে দিক বেদিক ভুলে চলল দরজার দিকে। কিন্তু আনমনে হাঁটার কারণে দরজায় পৌঁছানোর আগে কংক্রিটের লম্বা পোলের সাথে ধাক্কা লাগে। কপালে বাড়ি খায় ভীষণ জোরে। মিহিতা ব্যথায় চোখ বন্ধ করে কপালে হাত চেপে ধরে। এত জোরে লেগেছে মনে হচ্ছে মগজে আঘাত পেল। সে নিজেকে উপহাস করে বলল, এই কপালের লিখনে ছিল এসব। এমন ঠাডা পড়া কপাল ব্যথারই যজ্ঞ। যেখানে ভাগ্য নিজের সাথে খেলা করে, সেখানে কপালের লিখন তো ফলবেই, খণ্ডানোর শক্তি যে কারণেই। মিহিতা দরজা পেরিয়ে ভেতরে পা রাখতেই দেখতে পায়, সিঁড়ির মাথায় দাঁড়িয়ে ইলহাম। মুখে সেই তৃপ্তি মাখা হাসি, যেন শিকার ফাঁদে পড়েছে। এই লোকটা কত অচেনা, যার হাসিতে এক সময় মুগ্ধ হতো, সময়ের পরিবর্তনে এখন ঘৃণা লাগে। এই মেয়ে এখানে কি করছে? দাম্ভিক বজ্রপাতের ন্যায় কণ্ঠে কেঁপে উঠল মিহিতা সহ শিকদার বাড়ির প্রতিটি মানুষ। হুট করে বাজখাই কণ্ঠে কে ডাকবে? মিহিতা আশেপাশে খেয়াল করেনি। মিহিতার চোখ যখন গেল সোফায় বসে থাকা দুটি মানুষের উপর। মুহূর্তে ঘৃণা, রাগে রি রি করতে থাকল মিহিতার সর্বস্ব শরীর। মনে হলো এমন পরিস্থিতিতে দাঁড়ানোর চেয়ে তার মৃত্যু ভালো ছিল। আমজাদ শিকদার উঠে দাঁড়ালো। অমিত শিকদার রেগে মিহিতার দিকে এগিয়ে আসলো। দাঁতে দাঁত পিষে হিংস্র বাঘের ন্যায় ফুঁসে ওঠে বলল, তুমি আমাদের বাড়ি তো কি করছো?
তোমার সাহস কি করে হয় এই বাড়িতে আসার? গেট আউট। আমি ভুলিনি সেদিনের অপমান। অমিত একটু এগিয়ে যেতেই মিহিতা পিছয়ে গেল। মিহিতার গলা ধরার জন্য হাত বাড়াতেই ইলহাম ধরে ফেলে ভাইয়ের দিকে হেসে বলে উঠল, রিল্যাক্স ব্রাদার, ও এমনি এমনি আসেনি, আমি ওকে নিয়ে এসেছেই। আমজাদ শিকদার ভ্রু কুঁচকে জানতে চাইল, মানে, কি জন্য এনেছিস? ইলহাম সবার সামনে মিহিতার হাত ধরে টেনে আনল। হাতটা নিজের হাতের ফাঁকে নিয়ে বলল, সি ইজ মাই ওয়াইফ। সবাই নিস্তব্ধ। কি আশ্চর্য কথা শুনল। সবার মতিষ্ক কাজ করা বন্ধ করে দিল। তারা কি সঠিক শুনছে? পাশে মমতা শিকদার দাঁড়িয়ে তখনই ঈশিতাও নেমে আসলো। মায়ের কানে কানে কিছু বলল। পাশ থেকে আরিফা টেনে জানতে চাইল, কিন্তু ঈশিতা বলল না। এই মেয়েটা তার ভাবি হলেও মোটেও ভালো নয়, তাকে একটু পছন্দ করে না। সবার সামনে প্রকাশ করতে না পারলেও আড়ালে আবডালে কাজে কর্মে ঠিকই বুঝতে পারে। আজির শিকদার বিস্ময় নিয়ে বলল, ইলহাম, এসব কি বলছিস? তুই পাগল হয়ে গেছিস? জানিস তারা আমাদের শত্রু। এই মেয়েটার বাবা ভাইজানকে লোক সম্মুখে অপমান করেছে, এই মেয়েটা অমিতকে অপমান করেছে। ইলহাম চাচার সামনে দাঁড়ালো, ঘাড় ধরে বলল, শত্রুদের সব সময় নজরে রাখতে হয়, এজন্য বাড়িতে নিয়ে এসেছি। ইলহামের অযৌক্তিক কথায় আমজাদ শিকদার রেগে আগুন হয়ে গেল। ফুঁসে উঠে বলল, এমন পরিবারের মেয়ে আমার বাড়ির বউ হওয়ার যোগ্যতা রাখে না। তুমি এমন কাজ করলে কিভাবে? এখনই ওকে রেখে এসো। এই মেয়েকে এই বাড়িতে আর এক মুহূর্ত দেখতে চাই না। আইসে গেট আউট। এমন পরিবারের মেয়ে আমার বাড়ির বউ হওয়ার যোগ্যতা রাখে না। এই কথাটা মিহিতার আত্মসম্মানে লাগলো, মতিষ্কে যেন আগুন ধরিয়ে দিল। মিহিতা ঝংকার তুলে সবার উদ্দেশ্য জোরে বলল, মিস্টার আমজাদ শিকদার, আমার মতো মেয়ে আপনার বাড়ির সীমানায় থুথু ফেলতেও আসতো না। আপনারা ডিজার্ভ করেন আপনাদের মতো তারা চিহ্ননি পরিবারের মেয়ে। আমি কেন আমার জুতো এ বাড়ির চৌকাঠ পেরেত না, কিন্তু আফসোস আমাকে আসতে হলো। সবচেয়ে ঘৃণিত বাড়ি এবং বাড়ির মানুষরূপী জানোয়ারদের সাথে সম্পর্ক জুড়ে গেল। আপনার এই কাপুরুষ ছেলে আমাকে ঠকিয়ে বিয়ে করে এনেছে। এতক্ষণ ইলহাম মিহিতার সব কথা শুনছিল। মমতা শিকদার বেশ অবাক হলেন, এমন সাহসী মেয়েও আছে। আমজাদ শিকদার রাগে ফুঁসে উঠল। অমিত মারার জন্য আবার এগিয়ে যেতে নেয়, কিন্তু ইলহামের ইশারার দিকে তাকিয়ে থেমে যায়। আমজাদ শিকদার ইলহামকে উদ্দেশ্য করে বলে, এই মেয়েকে এখনই বাহির কর। অমিত বাবার সাথে মতো মিলিয়ে বলল, ইলহাম, বাহির করে দে, নয়তো খুন করে ফেলব। মিহিতা ভয় পেল না। সে সত্যি বলতে কখনো ভয় পায় না, বরং এমন অবস্থায় হেসে বলে, তারা চিহ্ন নিদের কাজই তো হলো তারা চিহ্ন ন করা। একজনকে তারা চিহ্ন ন করেছেন, আরও করবেন। তবে আমায় ভয় দেখিয়ে লাভ নাই, কারণ বউ আমার তেজস্বী কন্যা। মিহিতার কথাটা কেড়ে নিয়ে ইলহাম সম্পূর্ণ করল। আবার বলল, তবে বেশি কথা বলে ফেলেছ, এর শাস্তি পাবে। এরপর সবাইকে উদ্দেশ্য করে আমজাদ শিকদারের দিকে তাকিয়ে বলল, 30 মিনিট পর এসে তোমাদের সাথে কথা বলছি। সব বুঝিয়ে বলবো, ততক্ষণ চুপচাপ থাকো। আশা করছি শুনবে। সবাই চুপ হয়ে গেল। ইলহাম ছোট ছেলে হলেও আমজাদ শিকদার তার সব কথা শোনে এবং সবার তুলনায় একটু বেশি ভালোবাসে। চারপাশে শত্রু থাকার কারণে 10 বছর আগেই দেশ থেকে বিদেশে পাঠিয়েছিলেন শত্রুর মোকাবেলা করার জন্য, ওই বিষয়ে সমস্ত ট্রেনিংয়ের জন্য। কিন্তু করল কি? শত্রুর মোকাবেলা না করে আরেক শত্রুর মেয়েকে ঘরের বউ করে আনল। যদিও তার এই ট্রেনিং এদের মতো সামান্য কারো জন্য নহে। সবার সামনে মিহিতার হাত ধরে টেনে নিয়ে যাচ্ছে। সিঁড়ি বেয়ে জোরে নিয়ে যাওয়ার জন্য মিহিতা তাল সামলাতে পারছে না। পড়ে যেতে গিয়েও পড়ছে না। রুমে এসে হাত ছেড়ে দেয়। এত কিছুর পর ইলহামের চোখ যেন শান্ত। ঝড়ের আগে নীরবতা, তীব্র শঙ্কার আভাস। ইলহাম মিহিতার সামনে দাঁড়িয়ে কিছুক্ষণ চেয়ে রইল। তারপর বলল, গুড গার্ল, তুমি সময় মতো এসেছ। স্বামীর কথা মেনে চলা ভালো। আই অ্যাম ইমপ্রেসড। ভালো মেয়েরা সব সময় পুরস্কার পায়। তুমিও পুরস্কার পাবে। মিহিতার ভনিতা পছন্দ হলো না। তিক্ত কণ্ঠে ভেজে বলল, শর্তটা বলো। আমি বাবার কাছে আবার ফিরতে চাই। ইলহাম হাতের আঙুলে ঘুরিয়ে দেখতে লাগলো সেই আংটি, যেটা মিহিতার চোখে আজ বিষের মতো লাগে। এই আংটিটা মিহিতাই দিয়েছিল। ইলহামের ব্ল্যাক কালার পছন্দ বলে সেই কালারে রিং সাইজ আংটি। তারপর ইলহাম মিহিতার মুখের কাছে মুখ এনে সামনাসামনি দাঁড়িয়ে চোখে চোখ রেখে বলল, শর্তটা সহজ। আজ রাতটা আমার সাথে কাটাতে হবে যেভাবে আমি চাই। এন্ড যা বলবো তাই করছে হবে। মুহূর্তেই মিহিতার মুখ ফ্যাকাশে হয়ে গেল। শরীর কেঁপে উঠল। তবুও রাগান্বিত কণ্ঠ তুলে বলল, তুমি পাগল নাকি? এটা কখনো সম্ভব হবে না। আই জাস্ট হেট ইউ। তোমাকে দেখতে আমার ঘৃণা লাগে, সেখানে ছোঁয়াতছি ভাবতেই ঘৃণা লাগছে।
ইলহাম এক কদম এগিয়ে এলো, চোখে হুমকির শীতলতা। তাহলে কাল তোমার বাবার জন্য হাসপাতালে জানাজা পড়তে প্রস্তুত হও। আর নতুন কোনো ধামাক্কার জন্য রেডি হও। মিহিতা ভয় পেল। সেই ভয়ার্ত মুখ দেখে ইলহাম শান্তি পেল। গাল দুটো চেপে ধরে বলল, সময় 1 ঘন্টা, তারপর আবার মতামত চাইব। ভাবতে থাকো, ততক্ষণ আমি তাদের বুঝিয়ে আসি আমার তেজস্বিনী বউকে কিভাবে ভালোবেসে বিয়ে করলাম। মিহিতা ঝটকা মেরে গাল সরিয়ে নিয়ে পিছিয়ে এলো। তোমার মুখে ভালোবাসার নাম নিয়ে ভালোবাসার মতো পবিত্র জিনিসকে অপবিত্র করবে না। ভালোবাসার কথা তোমার মুখে মানায় না মিস্টার ইলহাম শিকদার। ইলহাম কথা বাড়ালো না। যাওয়ার আগে মিহিতার দিকে একটা ফ্লাইং কিস ছুড়ে বেরিয়ে যায়। মিহিতার রাগে জ্বলছে। হঠাৎ মনে পড়ল তার গোসল করা প্রয়োজন। নিজেকে খুব ক্লান্ত লাগছে। কাল রাগে খেয়েছিল, আজ সারাদিন খায়নি। খাওয়ার ইচ্ছে নেই, তবে ছোটাছুটিতে শরীর ফুরবল লাগছে। গোসল করার জন্য লাগেজ থেকে নিজের ড্রেস বাহির করল। লাগেজ খোলার সময় ড্রেসগুলো দেখে ভাবল, যতটা আনন্দ নিয়ে সব গুছিয়ে এসেছিলাম, ততটা দুঃখ আর তিক্ততা নিয়ে চলে যেতে ইচ্ছে করছে। মিহিতা গোসলে যাওয়ার আগে ফোনটা হাতে নেয়, কিছু একটা করে রেখে চলে যায় ওয়াশরুমে। হাসপাতালে আইসিইউর বাইরে বসা আদিল আহির এসে মিহিতা চলে গেছে শুনেই ভয় পেল। সাহসিকতা তার মধ্যে থাকলেও ওই নরকে তার বোনের কথা ভাবলেই ভয় গা শিউরে ওঠে। সন্ধ্যা হয়ে এলেও এখনো কোনো বেস্ট নিউজ আসেনি। আদিলের ফোনে হঠাৎ একটা মেসেজ এলো। নাম্বার অজানা, কিন্তু মেসেজে শুধু লেখা, বাঁচাতে চাইলে রাতে শিকদার বাড়ির সামনে এসো, দেরি করো না। আদিলের বুক ধরফর করে উঠল। সে একবার মিহিতার ফাঁকা চেয়ারটার দিকে তাকালো, তারপর মাথা নিচু করে উঠে দাঁড়ালো। কিছু একটা ভেবে মনে মনে বলল, যেভাবেই হোক আজ রাতেই তাকে ওখান থেকে নিয়ে আসবই। চলবে।